ইফাত, কালকে শুক্রবার, তোর মনে আছে তোকে আমি কি বলেছিলাম? একদম খাবার ছেড়ে উঠে যাবি না। ভাইটা তোর, দায়িত্বটাও তোর। তুই এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। মায়ের কথা শুনে ইফাদের দৃষ্টি নত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই চোখ দুটি লাল হয়ে গেল। চুপচাপ খেয়ে নিল। আমার কথায় কষ্ট পাস না বাবা, কষ্ট আমারও লাগে। 10 মাস 10 দিন পেটে রেখেছি, 2 বছর বুকে রেখেছি। সেই ছেলে আমার 26 বছরের ভালোবাসাকে মিথ্যে প্রমাণ করে দিল। আমার খারাপ লাগে না? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল রোকেয়া বেগম। আম্মু তুমি কান্না করো না, আমি আর রাগ করবো না, কালকে সব ব্যবস্থা করে দিব। কি ছেলের কথায় স্বস্তি পেলেন রোকেয়া বেগম। ইফাত খেয়ে নিচের রুমে আসলো। তানহা মাথায় চিরুনি করছে। ব্যাপার তানহা, তুমি ফোন ব্যবহার করছো না, আমি বিশ্বাস করতে পারছি না। তানহা ইফাদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, আমাকে আপনার এতটা বোকা মনে হয়? আপনি আসার আগেই শান্তি করে ফোন ঘেঁটে নিয়েছি। এখন আপনার কাছে ভালো থাকবো। ইফাত স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকালো। কি ফাজিল মেয়ে, আবার গর্ব করে বলছে যখন ভালো লাগবে না একা থাকবে, দেখবে তোমার সময় কাটছে না তখন ফোন ব্যবহার করবে। আপনি কি আপনি কি ফোন আমাকে তুলে রাখার জন্য দিয়েছেন? মোটেও না, প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছি। এখন তুমি যদি কাজ ফেলে অকারণে ফোন ব্যবহার করো তাহলে তো কথা শুনতেই হবে। আপনি যখন নতুন ফোন হাতে পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমারও ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। কয়টা দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। একটু আমার সাথে এসো। আপনি আবার চলে যাবেন, আপনার কোনো কথা আমি শুনবো না। আমি চলে যাব বলেছি, এখনই চলে যাচ্ছি নাকি? বেশি কথা বলো না, আমার সাথে এসো। তানহা ইফাদের সাথে ড্রয়িং রুমে গেল। ইফাত চৈতালি আর রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, তোমাদের কি কি লাগবে বলো, আজকে সব কিছু এনে দিব, এরপরে আর কিছু দিতে পারবো না। চৈতালি নিচের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে বলল। রোকেয়া বেগম ইফাদের পছন্দ মতো শীতের কাপড় এনে দিতে বলল। ইফাত তানহাকে উদ্দেশ্য করে বলল, তোমার কি লাগবে? আমার সব কিছু কালকে এনে দিয়েছেন, পারলে আমাকে এক মুঠো কাচের চুড়ি এনে দেবেন। কখনো এনে দিব না। তাহলে আমার কিচ্ছু লাগবে না। আরও ভালো, আমার টাকা বেঁচে যাবে। বলেই হাসতে হাসতে চলে গেল ইফাত। তানহা মন ভার করে ফেলল। এত কিছু এনে দিচ্ছে, এক মুঠো কাচের চুড়ি এনে দিলে কি হবে? ভাবিমণি তুমি মন খারাপ করে ভাবিমণি তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কাচের চুড়ি এনে দিব। শুনলাম তুমি নাকি ফেসবুক আইডি খুলেছ, তোমার ফ্রেন্ড লিস্টে আমার একটু জায়গা হবে গো। না গো, হবে না। আমার শখের আইডি আমি লুকিয়ে রাখবো। চৈতালি তানহার কথা শুনে হেসে দিল। দুজন গল্প করতে বসলো। রাত 9টার সময় ইফাত হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে বাসায় ফিরল। চৈতালির রুমে গিয়ে কয়টা ব্যাগ চৈতালির হাতে দিল। চৈতালি খুব খুশি হলো। শোনো, এই বছরের আর কিছু চাইতে পারবি না, তোর ভাইয়ের পকেট একদম ফাঁকা। ভাই আমার 7,000 টাকা। পারলে আম্মুকে গিয়ে বল। বলেই ইফাত রোকেয়া বেগমের রুমে আসলো। রোকেয়া বেগম হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, দেখো আম্মু, তোমার পছন্দ হয়েছে কিনা। আমার ছেলের পছন্দ কখনো খারাপ হতে পারে না। তুই যা এনেছিস আমি সেটাই পরবো। আমি অনেক খুশি হয়েছি বাবা। এখন নিজের রুমে যা, তানহাকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে খেতে বসবো। ইফাত বাধ্য ছেলের মতো চলে গেল। ইফাতকে দেখে তানহা দৌড়ে আসলো। আমার কাচের চুড়ি এনেছেন? না। সত্যি নিয়ে আসেন নাই? তানহা মন খারাপ করে ফেলল। ইফাত পকেট থেকে একটা বক্স বের করলো। দুটো চিকন সোনার ছুরি বের করে তানহার হাতে পরিয়ে দিল। তানহা হা হয়ে ইফাতের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থেকো না, আমার শরম করে। আমি আপনাকে সোনার চুড়ি নিয়ে আসতে বলছি? আমার কাচের চুড়ি লাগবে। কোনোদিন কিনে দিব না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আপনি এত খারাপ কেন? আমাকে কাচের চুড়ি কিনে না দিলে আপনাকে আমি... আমাকে কি করবে? তানহা নিচের সবটুকু শক্তি দিয়ে ইফাতের হাতে কামড় বসিয়ে দিল। ইফাত জোরে আম্মু। বলেই চিৎকার দিয়ে উঠল। রোকেয়া বেগম ড্রয়িং রুমেই ছিল। ছেলের গলার আওয়াজ পেয়ে ছেলের রুমের দিকে আসলেন। তানহার শাশুড়িকে দেখে ইফাতের হাত ছেড়ে দিল। রোকেয়া বেগম মুখে আঁচল চেপে হাসতে হাসতে চলে গেল। মাঝরাত থেকে পেটের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তানহা। দাঁতের ওপরে দাঁত চেপে সকাল হবার অপেক্ষা করছে। সময়ের সাথে পেটের ব্যথা দ্রুত গতিতে বাড়ছে। একবার এই কাত হচ্ছে তো আর একবার ওই কাত। এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দিল। তানহা দেওয়াল
দেওয়ালের সাথে নিজের হাত বাড়ি মারল। চোখ বন্ধ করে চোরে চোরে শ্বাস নিচ্ছে আর আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছে। তানহার ছটফটানি দেখে আজানের একটু আগে জাগা পেয়ে যায় ইফাত। তানহার কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। মেয়েটা এমন কেন? কি সমস্যা হচ্ছে আমাকে ডেকে বলতে পারলো না? তখনই ইফাদের মাথায় আসলো আজান হয়ে গেছে। তানহা এখনো নামাজ পড়তে উঠল না। ইফাদের আর বুঝতে বাকি রইল না আল্লাহ তাআলা তানহাকে সাময়িক সময়ের জন্য ছুটি দিয়েছে। ইফাত তড়িঘড়ি করে উঠে বসল, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। পেটের ওপরে গরম কিছু অনুভব করতেই চোখ মেলে তাকালো তানহা। ইফাতকে দেখে একটু অবাক হলো। তার থেকে বেশি অবাক হলো ইফাত তার পাশে শুয়েছিল। উঠে গেল কি করে? আপনি কখন উঠলেন? যখন বউ ডেকে তুলে না তখন নিজেকেই উঠতে হয়। তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো। তোমার সমস্যা হচ্ছে, আমাকে ডেকে দিলেই তো পারতে। এইভাবে কষ্ট করছো কেন? আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে বিরক্ত করি নাই। আমার সহ্য করার অভ্যেস আছে। কেমন আছো দেখতেই পাচ্ছি। কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করছো। গরম পানি পেটে ধরে রাখো, একটু হলেও আরাম পাবে। আমি নামাজ পড়ে আসি। বলেই ইফাত চলে গেল। ইফাদের ব্যবহার দেখে তানহা খুব খুশি হলো। ইফাত তানহার দিকে নজর দিয়েছে, তার খেয়াল রাখছে, তার কষ্টটা অনুভব করেছে। ভেবেই মনে প্রশান্তি বয়ে গেল। ইফাত অজু করে এসে বাসায় নামাজ পড়ে নিল। আপনি আজকে মসজিদ গেলেন না? তোমার ব্যথার ওষুধ নেই? না। আমাকে বলো নাই কেন? আপনি মনে হয় ছিলেন। আসছেন তো কয়দিন হলো। আচ্ছা, আমি সকালে কিনে এনে দিব। একটু বসো, একটু বসো, আমি আসছি। বলেই ইফাত চলে গেল। তানহা কপালে হাত দিয়ে দু চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পরে হাতে একটা বাটি নিয়ে রুমে প্রবেশ করলো ইফাত। বাটিটা বিছানায় রেখে তানহাকে বলল, তাহলে উঠে বসো তো। উঠতে ভালো লাগছে না, একটু পরে উঠে রান্না করব। এত সকালে তো আপনারা খান না। আমি তোমাকে রান্না করতে বলছি। আমি রেগে যাওয়ার আগে উঠে বসো। ইফাতের কথা শুনে তানহা চোখ মেলে তাকালো। ইফাত তানহাকে তুলে আধশোয়া করে বসালো। তানহার পিঠের নিচে বালিশ রেখে দিল। তানহা বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। ইফাত কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে। খাবারের গন্ধ পেয়ে তানহা নিজের ডান পাশে তাকালো। ধোয়া ওঠা গরম নুডলসের বাটির দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে বলল, কে রান্না করেছে? আমি রান্না করেছি। কথা কম বলো, চুপচাপ খাও। আমি খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এই সময় এমন একটু হবেই। খালি পেটে একদম থাকা যাবে না। সবসময় পেট ভরা রাখবে, তাহলে ব্যথা কম করবে। খালি পেট পেলেই ব্যথা করবে। চুপচাপ খাও, কথা কম। বলেই ইফাত তানহাকে খাইয়ে দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও খেয়ে নিল তানহা। ইফাত তানহাকে খাইয়ে দিয়ে আবার ঘুমোতে বলল, এখন ঘুমোলে রান্না করব কখন? এখনও অনেক সময় আছে, পরে রান্না করবে। সত্যি একটু ব্যথা কমেছে। আমি কি নিজের ভালোর জন্য খেতে বললাম? তোমার ভালোর জন্যই বলছি। কথা না বলে দু চোখ বন্ধ করো, একটু ঘুমিয়ে নাও, শান্তিতে থাকতে পারবে। ইফাত তানহাকে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। তারপরে তানহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে তানহা ঘুমিয়ে যায়। রোকিয়া বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে তানহার কাছে আসছিল। রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। ইফাত, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? আম্মু, আমি একটা নতুন রেসিপি শিখেছি। সারাদিন বাসায় থাকতে পারি না, আজকে ছুটির দিন, তাই ভাবলাম আজকে তোমাদের রান্না করে খাওয়াই। রোকিয়া বেগম সন্দেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলে কি সুন্দর করে মিথ্যে কথা বলছে। তিনি মুহূর্তেই বুঝে ফেললেন ইফাদের একটা অভ্যেস আছে। ইফাত মিথ্যে কথা বলতে পারে না। প্রয়োজনে যদি দুই একটা বলেও থাকে তাহলে চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। মিথ্যে বলার সময় ইফাদের দৃষ্টি সব সময় নত থাকে। মায়ের কাছে মিথ্যা কথা বলছিস? ইফাত অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। আম্মু, আসলে তানহা অসুস্থ, তাই ভাবলাম আমি আজকে রান্নাটা করি। তুমি যদি তানহাকে ভুল বুঝো, আজকালকার সবাই না কিছু কিছু শাশুড়ি আছে, স্বামী যদি বউয়ের কোনো কাজ করে দেয় তখন শাশুড়িরা বউদের অনেক কথা শোনায়। তুমি যদি তানহাকে ভুল বুঝো তাই মিথ্যা কথা বলেছি। আম্মু, তানহা তো প্রতিদিন রান্না করে। তানহাও তো একটা মানুষ, তানহারও শরীর আছে। মানুষের মাত্রই শরীর খারাপ হতে পারে। এখন তার কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে সমস্যা কোথায়? আমাকে তুই এতটা খারাপ ভাবিস ইফাত? আমাকে তোর এতটা খারাপ মা মনে হয়?
তুই যখন ছিলি না তখন তানহা অসুস্থ থাকলে আমি নিজেই রান্না করেছি, চৈতালি সাহায্য করেছে। আমি এতটা খারাপ মানুষ নই রে ইফাত। এতিম মেয়েটার উপরে অত্যাচার করব? ইফাত নিজের মায়ের ব্যবহারে মুগ্ধ হলো। পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না, ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। আমি খুব গর্বিত জানো আম্মু, আমি তোমার মতো মা পেয়েছি। তুমি আর তানহা আমাকে রান্না করে খাইয়েছো, আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। রান্না করতে পারবি তো? হাত পুড়িয়ে ফেলিস না আবার। না পারলে আমাকে বল, আমি রান্না করে দিচ্ছি। লাগবে না, তোমার বয়স হয়েছে, এখন তুমি বসে বসে খাবে। যখন দেখবে তানহা অসুস্থ তখন চৈতালি রান্না করবে, আর চৈতালি না পারলে তুমি করবে। চৈতালি বড় হয়েছে, এখন ওকে বাসার কাজ শিখতে হবে। বড় হতেই পারলাম না, বাড়ির বোঝা হয়ে গেলাম। দুটো থাপ্পড় বসিয়ে দেব। বড়দের মুখে মুখে কথা বলিস, সবাই মা ভাই ভাবি না। তুই কাজ করবি না, তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। মেয়ে হয়েছিস, একদিন পরে ঘরে যেতে হবে। একদিন পরে ঘরে যেতে হবে। তোকে দু কথা শোনালে আমাদের বুকে এসে আঘাত লাগবে। তাই তোকে এমনভাবে তৈরি করতে চাই যেন লোকে তোকে দু কথা শোনানোর রাস্তা খুঁজে না পায়। তুই পারিস শুধু কথার মানে না বুঝে ভুল বুঝতে। রাগ করছো কেন ভাইয়া? আমি মজা করলাম। আমি জানি তোমরা আমার ভালো চাও, তবুও এমন কথা বললে আমার মন খারাপ হয়ে যায়। আমি এখনই বিয়ে করব না। আমি আগে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। তুই চাকরি করবি, আমাদের কোনো আপত্তি নেই। নিজেকে সংযত রেখে যা করার করবি। তোর যতদূর ইচ্ছে তুই পড়াশোনা করবি, তোকে কেউ বিয়ের জন্য চাপ দিতে পারবে না। আমি যতদিন আছি তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আমি ভালো ছেলে পেলে চৈতালিকে বিয়ে দিয়ে দেব। দেখেছো ভাই আম্মু কি বলে? আম্মু, চৈতালির মাথার মধ্যে এসব দিবে না। পড়াশোনা করছে, আপাতত পড়াশোনায় মন দিক। বিয়ের সময় আসলে তখন দেখা যাবে। তিনজন বসে বসে জমিয়ে আড্ডা দিল। ইফাত রান্না শেষ করে সবাইকে খেতে দিল, নিজেও খেয়ে নিল। বাসার সামনের দোকান থেকে ব্যথার ঔষধ কিনে নিয়ে আসলো। ঘড়িতে 10টা বাজতে যায়। তানহা এখনো ঘুমোচ্ছে। ইফাতের কথা মতো কেউ তানহাকে ডাকে নাই। চৈতালি আজকে বাসায় মায়ের সাথে হাতে হাতে কাজ করছে। 20টা এতিম বাচ্চাকে খাওয়াবেন রোকিয়া বেগম। ইফাত কালকেই মাদ্রাসায় বলে আসছিল তারা বিকালে আসবে বলেছে। ইফাত সকালে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। তানহা ছোট ছোট করে দু চোখ মেলে তাকালো। ঘড়ির দিকে চোখ পড়তেই ধরপড়িয়ে উঠে বসলো। আমি এত ঘুমোলাম কি করে? সকালে রান্না হয়েছে কিনা, সবাই কি খেয়েছে? তার শাশুড়ির সকালে ঔষধ খেতে হয়। তানহা দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তখনই ইফাত খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আমার ম্যাডামের ঘুম ভেঙেছে তাহলে? এত বেলা হয়ে গেছে, আপনি আমাকে ডাকেন নাই কেন? সবাই কি না কি খেয়ে আছেন। আমার সকালের ঔষধ খেতে হয়। আম্মা কি রাগ করেছে? আমার আম্মুকে তোমার এতটা খারাপ মনে হয়? এই মা, ছি না, একদম না। ওনার তো বয়স হয়েছে, ওনারও তো ইচ্ছে করে এখন বসে বসে খাবে। ছেলের বউ হয়েছে, ছেলের বউ যেন মেয়ের মতো আচরণ করে। প্রতিটা শাশুড়ি এমনটা চায়। আমার জন্য উনি কষ্ট পাক তা আমি চাই না। দেখো মেয়ের কথা, তুমি আমাকে মা ভাবতে পারলে আমি কেন তোমাকে মেয়ে ভাবতে পারবো না? তুমি অসুস্থ জেনেও তোমাকে দিয়ে অমানুষের মতো কাজ করাবো? আম্মা, সত্যি আমি অনেক ভাগ্যবান, আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি। আমিও অনেক ভাগ্যবান তোমার মতো মেয়ে পেয়েছি। আজকে বাসায় অনেক মানুষ আসবে, সব সময় মাথায় কাপড় দিয়ে রেখো। আচ্ছা মা, খেয়ে রান্নাঘরে আসো, হাতে হাতে সাহায্য করবে। আজকে রান্না আমি করব, তুমি অসুস্থ ভারী কাজ করবা না। আচ্ছা আম্মা। রোকিয়া বেগম চলে গেলেন। তানহা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। তানহা খেয়ে নাও, খেয়ে রুমের বাইরে এক পা রাখবে না। আমার খেতে ইচ্ছে করছে না। পিঠে মার পড়লেই খেতে ইচ্ছে করবে? আমি কি ছোট বাচ্চা আমাকে মারবেন? তুমি কি ছোট বাচ্চা তোমাকে খাওয়ার জন্য এত করে বলতে হবে? পারলে খাইয়ে দিন, না হলে খাবো না। বললেই পারতে আমার হাতে খাবে, এত ঢং করার কি ছিল? বললেই পারতেন আমাকে খাইয়ে দেওয়ার জন্য বসে আছেন, এত নাটক করার কি আছে? তানহার কথা শুনে ইফাত হেসে দিল। তারপরে তানহাকে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। দুজন মিলে রান্নাঘরের দিকে গেল। চৈতালি মায়ের কাজে সাহায্য করছে। ইফাত আর তানহা তাদের সাথে যোগ দিল। চৈতালি, ডালটা দেখিস মা, আমি রুম থেকে আসি। আম্মা, আমি দেখছি। বলল তানহা। রোকিয়া বেগম রুমে চলে গেল। এই ভাইয়া, দাঁড়িয়ে আছো কেন? ভদ্রলোকের মতো পেঁয়াজ ছিল। আম্মাকে আবার চাল ধুইতে হবে। তোমাকে চাল ধুইতে হবে না, আমি ধুয়ে দিব।
তানহা আমি চাল ধুয়ে দেই। আপনি ছেলে মানুষ, আপনার মেয়েদের কাজ করতে হবে না। তুমি অসুস্থ, তোমাকেও ভারী কাজ করতে হবে না। এই সময় ভারী কাজ করতে হয় না। ইফাত বলল। ইফাতের কথা শুনে চৈতালি মুচকি মুচকি হাসছে। তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইফাত বলল, আমি চাল ধুয়ে দেই। ধুয়ে দেবেন, দেন। আজকে যদি আমার একটা বর থাকতো তাহলে আমাকে এভাবে কাজে সাহায্য করতো। ইফাত বলল। ইফাত রাগী দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। চৈতালি লজ্জা পেয়ে জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। রোকিয়া বেগম এসে তানহাকে সরিয়ে দিল। তানহা চৈতালিকে সাহায্য করছে, ইফাত মাকে সাহায্য করছে, সবাই মিলে মিশে কাজ করছে। রোকিয়া বেগমের মনে হচ্ছে পৃথিবীতে তার পরিবার সবচেয়ে সুখী পরিবার। আল্লাহ যেন সারা জীবন তার পরিবারকে এমন হাসি খুশি রাখে, কোনো দুঃখ তার পরিবারকে ছুঁতে না পারে। ভেবেই অস্থির নিঃশ্বাস ছাড়ল। আদেও কি তার পরিবার সুখী থাকবে, নাকি কোনো কালো অধ্যায় এসে সবকিছু তছনছ করে দিয়ে যাবে? বেশ কিছুদিন পরের কথা, সবকিছু সুন্দরভাবে চলছিল। ইফাদের পরিবারে অর্থের অভাব থাকলেও নেই সুখের অভাব। দিন শেষে 4টি মানুষকে সবথেকে সুখী বলে মনে হয়। ইফাদ আর তানহার সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গেছে। এখন দুজন মন খুলে কথা বলতে পারে, একে অন্যের সমস্যা বুঝতে পারে। সময়ের সাথে ভালোবাসাটাও কাজ করতে শুরু করেছে। ইফাত তানহাকে বলেছিল আজকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে, সব কাজ আগে শেষ করে রাখতে। তানহা বাসার কাজে লেগে পড়ল। আবির এই কয়দিনে চৈতালির মন গলিয়ে ফেলছে। মেয়ে মানুষের মন সাথে যদি হয় প্রিয় মানুষ, কি করে রাগ করে থাকবে? চৈতালি মাঠে আড্ডা দিচ্ছিল, আবির ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছিল। আবির চৈতালিকে মেসেজ করলো। মেসেঞ্জারের টং শব্দ শুনে চৈতালি ফোনের দিকে তাকালো। সেখানে আবিরের নাম চলচল করছে। আবির লিখেছে, চৈতালি একটু বাইরে এসো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। ফোনে কি দেখছিস? এত সারাদিন কে মেসেজ দেয়? আমি তো তোর কাছে। বলল আফরিন। ভাবি মেসেজ দিয়েছে, বাসায় লবণ শেষ হয়ে গিয়েছে, তাই আমাকে নিয়ে যেতে বললো। কেন রে, তোর ভাই নেই? ভাবি তোর ভাইকে না বলে তোকে বলে কেন? ভাইয়া কাজ করে না, নতুন চাকরি পেয়েছে। কাজ ফেলে বইয়ের জন্য লবণ নিতে আসতে গেলে ভাইয়ার চাকরি আস্ত থাকবে? তাহলে এখন বাসায় চলে যাবি? হ্যাঁ, যেতে হবে, না হলে ভাবি রান্না করবে কি করে? আচ্ছা, দেখে শুনে যাস। আজকে একটু ঘুরতে যেতে চাইলাম, কালকে তাড়াতাড়ি আসিস। আর না আসলে বলে দিস, তুই না আসলে আমিও আসবো না। ওকে বেবি, আপনি যা বলবেন তাই হবে। আজকে তাহলে আসি। বলেই চৈতালি চলে গেল। কলেজ থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আছে আবির। ক্লান্ত পায়ে হেঁটে আসছে চৈতালি। জীবনে এত মিথ্যে কথা কোনো দিন বলে নাই, আজকে আবিরের জন্য বলতে হলো। মিথ্যে কথা বলে চৈতালির বেশ খারাপ লাগছে। কি বলবেন বলুন, আমাকে বাসায় যেতে হবে। আজকে আমার সাথে একটু ঘুরতে যাবে চৈতালি? স্যার, আপনার মাথা খারাপ হয়ে গেছে? ভাইয়া দেখলে আমার জীবন শেষ। এসব আমি পারবো না। তুমি চাইলেই পারবে, এটা তোমার কাছে আমার আবদার বলতে পারো। কেউ দেখে যদি আমার বাসায় বলে দেয়? কেউ দেখবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি যাব না স্যার, আমার অনেক ভয় লাগে। আমি মুখে যত কথা বলি না কেন, এইসব দিকে আমি শূন্য। শূন্য বলতে কিছু নেই চৈতালি, সবকিছু কোনো না কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ আছে। তুমি পারো না আমাকে পরিপূর্ণ করতে? কিন্তু আপনি তো ভাবিকে ভালোবাসেন, একজনকে মনে রেখে আর একজনের সাথে কিভাবে সংসার করবেন? যাও, তোমার যেতে হবে না। তখন থেকে একটা কথা ভালোভাবে বুঝে যাচ্ছি, নাটক শুরু করেছো। আবিরের কথা শুনে চৈতালি চোখ বড় বড় করে আবিরের দিকে তাকালো। আবিরের কথা শুনে চৈতালির মন খারাপ হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়ালো না, উল্টো দিকে হাঁটা শুরু করলো। আবির বুঝতে পারলো রেগে কি বলে ফেলেছে। দৌড়ে চৈতালির সামনে দাঁড়ালো। চৈতালি সরি, আমি তোমার সাথে উচ্চ স্বরে কথা বলতে চাই নাই, তুমি কষ্ট পেও না। এই দেখো, আমি কান ধরে সরি বলছি। চৈতালির আবিরের দিকে তাকালো না, পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আবির আবার পথ আটকে দাঁড়ালো। তুমি শুধু শুধু আমার উপরে রাগ করছো। একটা কথা ভেবে দেখো তো, তোমার আর আমার কথা তোমার পরিবার জানলে আমি শিওর ওরা আমাদের মেনে নেবে না। এখন যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে কয়দিন মেনে নেবে না? একদিন, 2 দিন, 1 দিন 2 দিন, সর্বোচ্চ 1 বছর, তারপরে ঠিক মেনে নেবে। তুমি ওদের একমাত্র মেয়ে, মেনে না নিয়ে কোথায় যাবে?
আর যদি পরিবারের জন্য নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলো, সারা জীবন আফসোস করতে হবে। এখন তুমি বলো, কি করতে চাও? পৃথিবীতে যতই ভালোবাসার মানুষ আসুক না কেন স্যার, পরিবারের মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না, আর না পারবে তাদের মতো ভালো রাখতে। আমি তাদের যে পরিমাণ জ্বালাই, ওরা আমার সব কিছু চুপচাপ সহ্য করে। রাগ করে দু কথা শোনালে আমি রাগ করে যদি না খাইয়ে থাকি, দিন শেষে আদর করে বুকে টেনে নেয়। রাত 2টো বাজলেও তুলে আদর করে খাইয়ে দেয়। আপনি তাদের কষ্ট দেওয়ার কথা বলছেন? আমি পারবো না। আমার প্রিয় মানুষ আর পরিবার দুজনকেই চাই। আমাকে পেতে হলে একজনকে বেছে নিতে হবে। তাহলে আমি কাউকেই বেছে নিব না, আমি নিজেকে বেছে নিব। আমি চাকরি করব, বিয়ে করব না, নিজের মন মতো বাঁচতে পারবো। এখানে আপনিও কষ্ট পাবেন না, আর আমার পরিবারও কষ্ট পাবে না। আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। চামড়ার মুখে অনেক কথা বলা যায় চৈতালি। সমাজ তোমাকে তোমার মনের আশা পূর্ণ হতে দিবে না। পরিবার পরিবার করছো, একদিন তোমার পরিবারই তোমাকে কষ্ট দিবে। তুমি চাইলেও তোমাকে তোমার মনের আশা পূর্ণ করতে দিবে না কেউ। তুমি এখনো অনেক ছোট চৈতালি, তাই বুঝতে পারছো না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো না আমরা ঘুরতে যাই।